বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না, জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনৈতিক দলকে হাতের খেলনা ভাবলে উপদেষ্টারা ভুল করবেন। বিকেলে যশোরে এক স্মরণ সভায় বিএনপি মহাসচিব কথা বলেন। এস এম ফরহাদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। দলের প্রয়াত নেতা তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিকেলে যশোর টাউন হল মাঠে স্মরণ সভার আয়োজন করে জেলা বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুরুতেই তিনি প্রয়াত নেতার স্মৃতিচারণ করেন। আমাদের নেতা তরিকুল ইসলাম সাহেব তার সারাটা জীবন এই বিএনপির সঙ্গে থেকেছেন রাজনৈতিক জীবনে। এ সময় প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, বিএনপি রাজপথে নামলে ফল ভালো হবে না, তাই ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করবেন না। অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণা করুন, না হলে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। আমাদেরকে খাটো করে দেখবেন না বা অবজ্ঞা করে দেখবেন না। আমরা যদি রাস্তায় নামি তাহলে কিন্তু রাজনৈতিক বিষয়গুলো ভিন্নভাবে আসবে। দয়া করে দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবেন না। দয়া করে দেশে মানুষকে অশান্তিতে ফেরার কোনো ব্যবস্থা করবেন না। আমরা বহু সংগ্রাম করেছি, বহু লড়াই করেছি। আপনারা আজকে নতুন করে শুরু করতে যাচ্ছেন আপনাদের রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য, সেটা এই দেশের মানুষ কিন্তু কোনো মতেই মেনে নেবে না। সরকারকে পরিষ্কার ভাবে বলতে চাই, আর চাল বাড়া না করে অবিলম্বে নির্বাচনের শিডিউল ঘোষণা করার ব্যবস্থা করুন এবং ঐক্যবদ্ধ যেগুলো সিদ্ধান্ত হয়েছে সেগুলো নিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন। কয়েকজন উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করেন বিএনপি মহাসচিব। তার অভিযোগ, উপদেষ্টাদের কেউ কেউ পক্ষপাত দুষ্ট। আপনারা সঠিক কাজটি করেননি, পক্ষপাত দুষ্ট হয়ে কাজ করছেন। আমি আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, আজকে যে দাবি দাওয়াগুলো নিয়ে কয়েকটি রাজনৈতিক দল ঘেরাও করছে, অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে, আবার একটা চক্রান্ত করছে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য, এটা এই দেশের জনগণ মেনে নেবে না। গণভোটের বিষয়ে মির্জা ফখরুল ইসলাম তাদের আগের অবস্থান পুনর্ব্যক্ত করেন। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে নির্বাচনের দিনই গণভোট হবে, তার আগে ঘটে হবে না, হওয়া যাবে না। আপনি তাই জানি কিনা বলেন বন্ধুগণ, এই বিষয়ে আমরা একমত। অন্যান্য বিষয়গুলোতে আসেন, যেগুলো বাকি আছে সেগুলো আমরা আগামী পার্লামেন্টে নিয়ে যাব, আর যেগুলো সই হয়ে গেছে, একমত হয়ে গেছি, সেগুলোর ভিত্তি করে আমরা কাজ শুরু করতে পারি। স্মরণ সভায় সভাপতিত্ব করেন সৈয়দ সাবিরুল হক সাবু। দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন। মনিরা কাজুরি, ৭১। অভিমানের রাজনীতি থেকে আড়ালে ছিলেন অনেক নেতা। বিতর্কিত কর্মকাণ্ডের কারণে কেউ কেউ দলে ছিলেন কোণঠাসা। আওয়ামী লীগের রোষানলে পড়ে কারো কারো জীবন কেটেছে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে, কেউ ছিলেন নির্বাসনে। এমন অনেক নেতা বিএনপির মনোনয়ন পেয়েছেন। দলের নীতি নির্ধারকরা বলছেন, জনমত জরিপে যারা এগিয়ে ছিলেন তাদেরই প্রার্থী করা হয়েছে। ত্যাগীদের অবদানও মনে রেখেছে দল। শফিকুল হকের রিপোর্টে বিস্তারিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন কারা পাচ্ছেন সে বিষয়ে সবার কৌতূহল ছিল। একাধিক জনমত জরিপ শেষে সোমবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেন। এটাকেই ধরে নিতে হবে যে আমাদের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা। সর্বোচ্চ নিরপেক্ষ থেকেই এই তালিকা প্রণয়ন করার কথা জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণতন্ত্রের উত্তরের যে পথ, সেই পথকে আরো সুগম করার জন্য কিশোরগঞ্জ ৪ আসন থেকে মনোনয়ন পেয়েছেন আলোচিত সমালোচিত নেতা ফজলুর রহমান। অথচ বিতর্কিত বক্তব্যের অভিযোগে এই নেতার দলীয় পদ স্থগিত রয়েছে। বিতর্কিত বক্তব্য ও দলের সিদ্ধান্ত অমান্য করায় খুলনা মহানগর বিএনপির পদ হারিয়েছিলেন নজরুল ইসলাম মঞ্জু। পরে স্থগিত করা হয় তার কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক পদও। তারপরও খুলনা ২ আসনে মঞ্জুর উপর ভরসা রেখেছে বিএনপি। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন জোট সরকারের আমলে নকল বিরোধী অভিযানের মাধ্যমে বেশ প্রশংসিত হন তিনি, কিন্তু ২০১৮ সালে মনোনয়ন দেয়া হয়নি তাকে। তাই অভিমানের রাজনীতি থেকে খানিকটা আড়ালে চলে যান সাবেক এই সাংসদ। এবার চাঁদপুর ১ আসনে তাকেই প্রার্থী করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনে মুশফিকুর রহমান, চট্টগ্রাম ১৩তে সারোয়ার জামিল নিজাম, বরিশাল ৫ থেকে মুজিবুর রহমান সরোয়ার, খুলনা ৫ আসনে আলী আসগর লবি, ঝালকাঠি ২তে ইলেন ভুট্টো, হবিগঞ্জ ৪ আসনে এস.এম. ফয়সাল এবং নরসিংদী ৪-এ সর্দার সাখাওয়াত হোসেন বকুলকে মনোনয়ন দেওয়া হয়েছে। এদের অনেকেই দলে নিষ্ক্রিয় ছিলেন, কেউ কেউ বিতর্কিত কর্মকাণ্ডের কারণে দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। এতদিন কোণঠাসা ও নিষ্ক্রিয় থাকা নেতাদের কোন বিবেচনায় মনোনয়ন দিয়েছে বিএনপি, সেই প্রশ্ন ছিল দলটির এই নীতি নির্ধারকের কাছে। জরিপে এগিয়ে ছিল বলে তাদের ইলেক্টেবিলিটি বেশি, নির্বাচিত হওয়ার সম্ভাবনা অন্যদের চাইতে বেশি বলে তাদেরকে দেওয়া হয়েছে। দলে নিষ্ক্রিয় ও কোণঠাসা থাকা নেতাদের মনোনয়ন গল্প যখন এমন, সেখানে ত্যাগীরা মূল্যায়িত হবেন সেটি স্বাভাবিক। মামলা, হামলা, কারাভোগ সহ নানা নির্যাতনের শিকার নেতাদের অধিকাংশই মনোনয়ন পেয়েছেন। দণ্ড নিয়ে কারাগারে থাকা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জীবনের ১৭ বছর কেটেছে জেলের নিকষ অন্ধকারে। এই নেতার আনুগত্য ভুলেনি তার দল। নির্দ্বিধায় নেত্রকোনা ৪ আসনে ধানের শীষের প্রতীক তুলে দেওয়া হয়েছে তার হাতে। টাঙ্গাইল ২ আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। তিনিও মিথ্যে মামলায় ১৭ বছর জেল খেটেছেন। তাকে মনোনয়ন দিতে গিয়ে একটুও ভাবতে হয়নি দলকে। সাজার খড়গ নিয়ে ১৩ বছর দেশের বাইরে নিঃসঙ্গ জীবন কাটিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। জনপ্রিয় এই নেতার ত্যাগও মনে রেখেছে দল। কুমিল্লা ৩ আসনের জনগণ পেয়েছেন তাদের কাঙ্ক্ষিত প্রার্থী। অনেকে বলেছে আমি নমিনেশন পাবো না, আমি বলছি, যখন শুনেছি বলছি আলহামদুলিল্লাহ, না পাইলে আলহামদুলিল্লাহ। অনেকে বলেছে একটা নতুন দল আবিষ্কার হয়েছে, এই নতুন দলের একজনকে নমিনেশন দেবে, সিটটা ছেড়ে দেবে। আমি বলছি আলহামদুলিল্লাহ। নমিনেশনটা পাওয়ার পরে আমার চেয়ে বেশি খুশি হয়েছেন আমার এলাকার মানুষ। মনোনয়নের ক্ষেত্রে তিনি যেভাবে যাচাই বাছাই করেছেন এবং তথ্য সংগ্রহ করেছেন, গোয়েন্দা রিপোর্ট নিয়েছেন, তিনি বিভিন্ন ব্যক্তিকে পাঠিয়েছেন তদন্তের জন্য, এবং সর্বশেষ তিনি যাচাই বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন, এবং সেই চূড়ান্ত সিদ্ধান্তের কারণেই আমরা মূল্যায়িত হয়েছি। এই জন্য ধন্যবাদ তার প্রতি। প্রার্থীদের মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে যোগ্যতা, গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানান বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। শফিকুল হক, ৭১, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারির দাবিতে ১১ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে ৮টি ইসলামী দল। জামায়াতের একজন নায়েবে আমিরের হুঁশিয়ারি, সোজা পথে দাবি না মানলে আঙুল বাঁকা করবেন তারা। আর জাতীয় নির্বাচনের আগেই আবারও গণভোটের দাবি করেছে তারা। বৃহস্পতিবার ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপিও দিয়েছে দলগুলো। বিস্তারিত জানাচ্ছেন মাইলুর মারুফ। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল থেকেই মতিঝিল শাপলা চত্বরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন জামায়াত ইসলামের নেতাকর্মীরা। সেখানে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা পূর্ব সমাবেশ করে দলটি। এ সময় জাতীয় নির্বাচনের আগেই গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন সহ 5টি দাবি জানান তারা। বলেন নভেম্বর মাসে দিতে হবে গণভোট। এছাড়া আরপিও সংশোধন বহাল, জাতীয় পার্টি সহ 24 দলের কার্যক্রম নিষিদ্ধ ও নির্বাচনে পিআর পদ্ধতির বাস্তবায়ন চান তারা। নতুন গণতন্ত্রের একটা অভিযাত্রা শুরু করেছি। বেলা 11টার দিকে শুরু হয় প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা। পল্টন এলাকায় এসে ইসলামী আন্দোলন সহ সমমনা অন্যান্য 7 দলও এতে যুক্ত হয়। নেতারা বলেন নির্বাচনের আগেই জুলাই সনদ নিয়ে গণভোট দিতে হবে, তেমনটা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, আরো 2 মাস পরে হবে, কিন্তু গণভোট ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না। সোজা আঙ্গুলে যদি কি না ওঠে, আঙ্গুল বাঁকা করব, কি আমাদের লাগবেই। পরে পল্টন থেকে 8 দলের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা করে। মৎস্য ভবনের সামনে তাদের আটকে দেয় পুলিশ। 8 দলের প্রতিনিধিরা স্মারকলিপি দিতে প্রধান উপদেষ্টার বাসভবনে যান। যমুনায় তা গ্রহণ করেন শিল্প উপদেষ্টা। সমস্ত রাজনৈতিক পক্ষ যারা ফ্যাসিবাদ বিরোধী, তাদের ঐক্যের উপরেই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে। 7 দিন আমরা চেষ্টা করেছি, 7 দিন বা এর সম একটা অবস্থান, সবাই মিলে একটা অবস্থান আমাদেরকে জানাতে, যে জন্য সময়টা দেওয়া হয়েছে। না হলে আমরা আমাদের সিদ্ধান্তে যাব। জুলাই সনদ
বাস্তবায়নের আদেশ অবিলম্বে জারি করতে হবে এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটের তারিখ ঘোষণা করতে হবে, তারপর জাতীয় নির্বাচন হবে। আজকে সরকারের কাছে আবারও স্মরণ করে দিতে চাই, এই মহাসমাবেশ ঢাকায় লক্ষ লক্ষ জনতার পদভারে মুখরিত হবার আগে আপনারা আমাদের এই 5 দফা দাবি মেনে নিয়ে জুলাই সনদের এই গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন, তা না হলে 11 তারিখে রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে। এমনকি আলোচনার মাধ্যমে সংকট নিরসনের দাবিও জানান ইসলামী দলগুলোর নেতারা। মাইনুল মারুফ, 71, ঢাকা। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি জানান, অধ্যাদেশ অনুযায়ী অভিযোগ গঠনের 120 দিনের মধ্যে অপরাধের বিচার করতে হবে। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য মানুষকে জোরপূর্বক অন্তর্ধানের হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। গুম কমিশনের তদন্তে মেলে দেশজুড়ে গোপন বন্দিশালা আয়নাঘরের অন্ধকার কুঠুরি থেকে মুক্তি পান অনেকেই, তবে ফেরেননি অন্তত 350 মানুষ। সম্প্রতি গুমের সঙ্গে জড়িত 18 জন সেনা সদস্যেরও বিচার শুরু হয়েছে, তবে গুম বন্ধে কার্যকর আইনের দাবি করে আসছিলেন মানবাধিকার সংগঠনগুলো। এমন প্রেক্ষিতে গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশ 2025-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই অধ্যাদেশে গুমকে সংজ্ঞায়নের পাশাপাশি চলমান অপরাধ মানে কন্টিনিউম অফেন্স হিসাবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। গোপন আটক কেন্দ্র স্থাপন, আয়নাঘর, যেগুলো আয়নাঘর নামে পরিচিত, স্থাপন ব্যবহারকে বা ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। মানে আপনি স্থাপন এবং এটা ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। 3, জাতীয় মানবাধিকার কমিশন গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের কমিশনকে গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষমতা প্রদান করা হয়েছে। তিনি আরো জানান, গুমের অপরাধের বিচারের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে আর বিধান রাখা হয়েছে ক্ষতিপূরণেরও। অধ্যাদেশে গুম প্রতিরোধ ও প্রতিকার এর লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, অভিযোগ গঠনের 120 দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা, ভুক্তভোগী ও তথ্য প্রচারকারী ও সাক্ষীর অধিকার সুরক্ষা, ক্ষতিপূরণ এবং আইনগত সহায়তার নিশ্চয়তা প্রদান সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। 5, এছাড়া গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষার উদ্দেশ্যে তহবিল গঠন এবং তথ্য ভাণ্ডার প্রতিষ্ঠার বিধানও সংযোজিত হয়েছে। এই আইনের ফলে দেশে গুম বন্ধ হবে বলে আশা করছেন প্রেস সেক্রেটারি। আর 2026 সালের সরকারি ছুটি নির্ধারণ করে আদেশেরও অনুমোদন দেওয়া হয়েছে। তাদের কোঅপারেশন পাচ্ছেন না, সেই বিষয়টা আমরা অতটা অবগত। মোহন ইসলাম, 71, ঢাকা। চট্টগ্রামের বায়াজিদ এলাকায় আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ইদ্রিস নামের পঙ্গু এক অটোরিকশা চালক গুলিবিদ্ধ হয়েছেন। বিকেলে বায়াজিদের চালিতাতলি এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, চালিতাতলি এলাকায় অটোরিকশা চালানোর সময় ইদ্রিস আলীকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে তার হাঁটুতে গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবারের সদস্যদের অভিযোগ, মাদক কারবারির বিরুদ্ধে প্রতিবাদ করায় ইদ্রিসকে গুলি করা হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত পুলিশের কোনো মন্তব্য পাওয়া যায়নি। চট্টগ্রামে বুধবার বিএনপির নির্বাচনী প্রচারে হামলার জন্য দায়ী পুলিশের তালিকাভুক্ত চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ও ছোট সাজ্জাদের কাজ করত নিহত সারওয়ার বাবলা। সম্প্রতি বাবলার সঙ্গে তাদের দ্বন্দ্ব দেখা দেয়। সারওয়ারের পরিবারের সদস্যরা আরও জানিয়েছে, ইদানিং আধিপত্য এবং চাঁদাবাজি নিয়ে তাদের প্রবল দ্বন্দ্বের সৃষ্টি হয়। তারা মনে করেন সেই দ্বন্দ্বের জেরে এই হামলা। এতে গুরুতর আহত হয়ে হাসপাতালে আছেন চট্টগ্রাম ৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ এবং স্বেচ্ছাসেবক দলের নেতা শান্ত। এদিকে এই ঘটনায় এখনও কোনো মামলা দায়ের করা হয়নি, কেউ গ্রেপ্তারও হয়নি। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদনে বিস্তারিত। রাস্তার পাশেই বড় পুকুর ও মসজিদ। অল্প দূরে সরু রাস্তাটি যে জায়গায় এসে বাঁক নিয়েছে সেখানে বেশ কিছু দোকান। বৃহস্পতিবার সারাদিন ওই এলাকায় ছিল পুলিশের টহল। দরকার ছাড়া লোকজন বাইরে আসেনি।
বুধবার সন্ধ্যায় নির্বাচনী প্রচারের সময় ভিড়ের মধ্য থেকে গুলি ছোড়ে একদল দুর্বৃত্ত। ঘটনাস্থলেই মারা যান সরোয়ার বাবলা। গুলিবিদ্ধ হন চট্টগ্রাম ৮ আসনের প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির এরশাদুল্লাহ এবং স্বেচ্ছাসেবক দলের নেতা শান্ত। আগাইতেছি যে দেখতে আছি যে শুধু গুলি ফোটে, যিনি গুলি করতেছে উনি কালো করে, স্বাস্থ্য খুব ভালো, মুখে মাস্ক ছিল, উনি দুনাতে পিস্তল ছিল। এই পাশে সামনের দিকে করে, পিছের দিকে করে, ডাইন সাইডে করে। বাড়ির সামনে একটা লোক আসে মেরে যাবে, এটা ভয়ের কাজ না, ভয় তো অবশ্যই তো লাগবে। ঘটনাস্থলের অল্প দূরেই সরোয়ারের বাড়ি। একসময় বর্তমানে দেশের বাইরে অবস্থান করা সাজ্জাদের গ্রুপে কাজ করত সরোয়ার। বর্তমানে বিএনপিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছিল। একই সাথে এলাকায় আধিপত্য বিস্তারে বাধা হয়ে দাঁড়ানোই সরোয়ারকে হত্যা করেছে সাজ্জাদের সহযোগীরা। দাবি নিহত সরোয়ারের স্বজনদের। রিবেট দেওয়া অবস্থায় আমার ভাইকে মানে পিছন থেকে মানে মাথায় স্তরটিকে গুলি করছে। সাজ্জাদের মূল শক্তি ছিল সরোয়ার বাবলা, ওনার মাধ্যমে উনি এসব কাজ একসময় করতো, কিন্তু এখন এটা পারতেছে না। ওনার দ্বারাই আবার উনি না করলেও আর কারো দিয়ে করাইলেও সরোয়ার বাবলার কারণে এটা পারতেছে না। এখন তো পুরো এলাকা আতঙ্কে আছে, যেদিকে যাচ্ছে ঘর থেকে বেরোতে পারতেছে না। এদিকে বিএনপি নেতা এরশাদুল্লাহ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দ্রুত চিহ্নিত করে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বিএনপি নেতাকর্মীরা। আমি মনে করি দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হতে হবে। যে অবৈধ অস্ত্র আছে, যে সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করছে, এদের বিরুদ্ধে আরো সোচ্চার হওয়া জরুরি। উনি দিন দিন সমাজের লোক ওনার দিকে ধাবিত হচ্ছে, এই জন্য এগুলো দেখে কিছু সন্ত্রাসী ওনার বিরুদ্ধে উত্তেজিত হয়ে এগুলো হয়তো করছে। আমরা এই সন্ত্রাসীর সাথে কারোর সাথে আমরা মিলতে পারি না, আদাত করতে পারি না। আমরা যে হোক, যত বড় সন্ত্রাসী হোক, তাকে অনতিবিলম্বে গ্রেপ্তার করা হোক। গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় নথি সাক্ষ্য সংগ্রহের কাজ চলছে। একই সাথে ডিজিটাল ডিভাইস নিরীক্ষণ ও নগরীতে আগের হত্যার ঘটনাগুলো বিশ্লেষণ করে হামলাকারীদের চিহ্নিত করার কার্যক্রম অব্যাহত আছে বলে বলছে পুলিশ। বর্তমান সময়ে ডিজিটাল ডিভাইস, ডিজিটাল এভিডেন্সগুলো আমরা চেষ্টা করছি প্রাইমারিলি দেখতে, এবং এর সাথে এই শহরের প্রিভিয়াস যে কিলিংগুলো হয়েছে, সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে কিলিংগুলো হচ্ছে, সেগুলোর সাথে কোনো লিঙ্কেজ আছে কিনা সেটাও আমরা খতিয়ে দেখছি। এদিকে হামলা, গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় মামলা ও আইনি পদক্ষেপ নেওয়ার কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। পিন্টু হাজং, ৭১। চট্টগ্রামে জনসংযোগে খুনের ঘটনায় নির্বাচন পেছানোর ইন্ধন আছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি নেতারা। বৃহস্পতিবার তারা বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের কোনো বিকল্প নেই, আর সন্ত্রাসীদের দ্রুতই গ্রেফতারের দাবি করেন তারা। মাহিলা ইসলামের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ পূর্ণ পরিকল্পনা শীর্ষক গোলটেবিলের আলোচনা এবং তারেক রহমানের রাজনৈতিক দর্শন ও নীতিমালা বিষয়ক বই বিশ্লেষণের এই আয়োজন। আলোচকরা বলেন, বাংলাদেশ নতুন রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি, তাই নতুন ধারণা, অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব এবং অংশগ্রহণমূলক গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে। ছিল, তারা কিছু পালিয়ে আসে, কিছু অন্য দেশে পলায়ন করেছে, তারা যে ষড়যন্ত্র করবে না এমন তো কথা না। নির্বাচন বানচালের চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন এই নেতা। নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র কিন্তু আমরা মনে করি যে এটা নির্বাচনকে হয় বিলম্বিত করা বা নির্বাচনকে বাতিল করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। চট্টগ্রামে বিএনপি প্রার্থীর নির্বাচনী গণসংযোগে গুলি করে একজনকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় নির্বাচন পেছানোর ইন্ধন আছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপি নেতা আমির খসরু। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত চায়, নির্বাচনকে বিলম্বিত করতে চায়, এখানে তাদের কোনো অন্যভাবে এটাকে তাদের দুটি দলের মধ্যে যে বিভেদ, সেটাকে কেউ ব্যবহার করতে চাচ্ছে কিনা, এই কথাগুলো উঠে আসছে। জনমনে কিন্তু একটা প্রশ্ন আছে, এটা সবাই বলছে। তবে এটা আমার মনে হয় সরকারের দায়িত্ব, আইন শৃঙ্খলা রক্ষা করা, এবং তাদেরকে আরও কঠিন হতে হবে, তাদেরকে আরও সতর্ক হতে হবে। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে না পারে, বিলম্বিত করার যারা চেষ্টা করছে, সেই অপচেষ্টা যাতে করতে না পারে সেটা সরকারকে সতর্ক থাকতে হবে। এদিকে বিপ্লব ও সংহতি দিবসের এক আলোচনায় আরেক নেতা বরকতুল্লাহ বুলু দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি করেন। সেনাবাহিনী যেখানে ভোট চাচ্ছেন, আমরা মনে করি সেনাবাহিনীর কাছে যদি সেনাবাহিনীর পাওয়ার আছে, প্রশাসনের কারা আজকে দুর্নীতিবাজ
কারাই অস্ত্র লুণ্ঠন করেছেন, কাদের কাছে অস্ত্র আছে, এই সন্ত্রাসীদের ইতিমধ্যে সকল বাংলাদেশের চিরুনি অভিযান চালিয়ে সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। জামাত ইসলামী ২৪কে দিয়ে ৭১কে ঢেকে ফেলার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। যারা দ্বিতীয় রিপাবলিক বলতে চান তাদের এদেশে ভোট চাওয়ার অধিকার নেই। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। জাতীয় নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনয়ন ফর্মের দাম ১০,০০০ টাকা। বৃহস্পতিবার দলটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। ১৩ নভেম্বর পর্যন্ত মনোনয়ন আবেদন ফর্ম বিক্রি শেষে দুদিন পর প্রাথমিক বাছাই তালিকা প্রকাশ করা হবে। এর আগে আলোচনা সভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে থাকলে বিএনপি অথবা জামায়াতের সঙ্গে জোট করার ইঙ্গিত দেন। বিস্তারিত জানাচ্ছেন মামুন হোসেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে আওয়ামী লীগ সরকারের পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কর্তৃক বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় একটি রাজনৈতিক দল। দলটির নাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নতুন দল হিসাবে প্রথমবার নির্বাচনে অংশ নিচ্ছে দলটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন আবেদন ফর্ম বিক্রির কার্যক্রম শুরু করেছে নাগরিক পার্টি। দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডাক্তার তাসনিম জারা জানান, প্রার্থীরা ৩টি মাধ্যমে ফর্ম সংগ্রহ ও জমা দিতে পারবেন। এখন প্রক্রিয়াটাতে চলে আসি। ৩ ধরনের প্রক্রিয়ায় মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে। প্রথমটা হচ্ছে আমাদের যে কেন্দ্রীয় কার্যালয়, সেখানে এসে ফর্ম পূরণ করে মনোনয়ন সংগ্রহ করা যাবে। দ্বিতীয়টা হচ্ছে অনলাইনের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে গেলে যে কেউ এই ফর্মটা পূরণ করতে পারবেন। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত মনোনয়ন আবেদন ফর্ম বিক্রি করা হবে। ১৫ তারিখ মনোনয়ন আবেদন প্রাথমিক বাছাই তালিকা প্রকাশ করা হবে। ফর্মটা রয়েছে সেটার আমরা মূল্য রেখেছি ১০,০০০ টাকা। সর্বনিম্ন ১০,০০০ টাকা কেউ যদি বাড়িয়ে দিতে চায় তাহলে উনি বাড়িয়ে দিতে পারবেন। তবে জুলাই আহত এবং যারা শ্রমিক, কৃষক, কুলি মজুর রয়েছেন, আমরা তাদেরকেও সংসদের এই প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে চাই। সেই ক্ষেত্রে তাদের জন্য আমরা ফর্ম, যেটা আবেদন ফর্ম, এটা নট দ্য একদম ফাইনাল নমিনেশন ফর্ম, সেটার ফি রেখেছি আমরা ২,০০০ টাকা। সংসদে বিরোধী দল হিসাবে বিএনপি ব্যর্থ উল্লেখ করে নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, যারা বিরোধী দল হিসাবে সংসদে ব্যর্থ তারা কিভাবে সরকারি দল হিসাবে সফল হবে তা নিয়ে প্রশ্ন আছে। যেই আপনারা জানেন ইলেকশনের। মামুন হুসাইন, ৭১, ঢাকা। গণতন্ত্র এবং ভোটাধিকার রক্ষায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। বৃহস্পতিবার এই মামলার আপিল শুনানিতে এমনটা বলেন অ্যাটর্নি জেনারেল। তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক ফিরলেও অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে নির্বাচন। আর প্রধান বিচারপতি হতেই এবিএম খায়রুল হক তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেন। আরও জানাচ্ছেন সৈকত সাদেক। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি চলছে সর্বোচ্চ আদালতে। এদিন এতে যুক্তিতর্ক উপস্থাপন করে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা তিনি আদালতে বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য স্থায়ী সমাধান প্রয়োজন। বাংলাদেশের একজন মানুষের ভোটের কেন্দ্রে গুটি গুটি পায়ে এগিয়ে যে তার পছন্দের নেতৃত্বকে টিক চিহ্ন দেবেন, এটাই সার্বভৌম, এটাই সবচেয়ে বড় ল, এটাই সুপ্রিমেসি। এর থেকে বড় আর কোনো কিছু, কোনো আইন, কোনো সংবিধানের ইন্টারপ্রিটেশন হতে পারে না। খায়রুল হক সাহেবরা যে ইন্টারপ্রিটেশন দিয়েছেন সেটা ভুল। এই ইস্যুতে দেশি বিদেশি বিভিন্ন মামলার রেফারেন্স তুলে ধরেন তিনি। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে জোর আর্জি জানান, তবে এখনই এটি বলবৎ হবে না বলেও মনে করেন তিনি। এই সরকার গঠন শুধুমাত্র সুপ্রিম কোর্টের ওপিনিয়নের উপর নির্ভর করে না। এইটা রেভলিউশনারি থিওরি অনুসারে মুক্তিকামী জনগণ, বিজয়ী জনগণ, স্বাধীন জনগণ, গণঅভ্যুত্থানের নেতৃত্বকারী জনগণ যেভাবে নির্ধারণ করবেন সেটাই সংবিধান, সেটাই আইন, সেই অনুসারে দেশ চলবে। সাধারণ নীতি হলো ল ইজ অলওয়েজ প্রসপেক্টিভ, জাজমেন্ট ইজ রেট্রোস্পেক্টিভ। এর ব্যতিক্রম হলো যদি আপনারা বলেন এই জাজমেন্ট কবে থেকে কার্যকর হবে, এই জাজমেন্ট সেদিন থেকে কার্যকর হবে, এখানে কোনো ব্যত্যয় হয় না। আর ২০১১ সালে প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের পর অন্যান্য বিচারপতিরা সুবিধা পাবেন বলেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল, এমন মন্তব্য করেন রাষ্ট্রের সর্বোচ্চ এই আইন কর্মকর্তা। প্রধান বিচারপতি হওয়ার লোভে আপনি রায় দেবেন, তারপর রায়ের পরে সবাই প্রধান বিচারপতি, আর সেই রায়টা যারা দেননি তারা কেউ প্রধান বিচারপতি হতে পারেননি। পরবর্তী শুনানি হবে ১১ নভেম্বর।
সৈকত সাদিক, ৭১, ঢাকা। চলছে সংবাদ সংযোগ, ফিরছে বিরতির পর। ৭১-এর সাথেই থাকুন। নির্ধারিত খরচের চেয়েও বেশিতে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর অভিযোগে ৬টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার এসব মামলা দায়ের করা হয়। দুদক বলছে এ ধরনের অপরাধে আরও অর্ধশতাধিক এজেন্সির বিরুদ্ধে নজরদারি চলছে। মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে সরকার নির্ধারিত ফি ৭৯,০০০ টাকা হলেও এজেন্সিগুলো ৫ লাখ টাকা পর্যন্ত আদায় করে। আরও জানাচ্ছেন নজরুল ইসলাম। দেশের রেমিটেন্স যোদ্ধাদের যাত্রায় শুরু হয় দালাল সিন্ডিকেটের প্রতারণায়। দুদক বলছে মালয়েশিয়ায় যেতে সরকারি খরচ ৭৯,০০০ টাকা হলেও আদায় করা হয়েছে ৪.৫ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত। দুদকের কবজায় এখন ১০১ রিক্রুটিং এজেন্সির হাজার হাজার কোটি টাকার জালিয়াতির নথি। এদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মামলার প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার ৬টি এজেন্সির বিরুদ্ধে ৫২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে। এ নিয়ে মামলা হলো মোট ৩১টির বিরুদ্ধে। ৫২৫ কোটি ২২,৯৭,৫০০ টাকা আত্মসাৎ এবং বিদেশে পাচার, স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ প্রমাণিত হয়। দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-২ দায়ে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন প্রায় ৮৫৮ কোটি টাকা ঋণ জালিয়াতির মামলায় গ্রেপ্তার করা হয়েছে এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ হোসেনকে। জনাব মোহাম্মদ ফিরোজ হোসেন সহ ২১ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছিল। উক্ত মামলার এজাহার নামীয় আসামি জনাব মোহাম্মদ ফিরোজ হোসেন সাবেক ব্যবস্থাপনা পরিচালককে আজকে গ্রেপ্তার করা হয়েছে। দুদকের আবেদনে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদ চৌধুরী ও তার স্ত্রীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছেও বলে জানান মহাপরিচালক। আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে জনাব সেলিম মাহমুদ চৌধুরী এবং তার স্ত্রী রাশেদা আক্তারের বিদেশ গমনের নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে। নজরুল ইসলাম, ৭১, ঢাকা।